আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খেরসনে ইউক্রেনের হামলায় ২৭ জন নিহতের দাবি রাশিয়ার। ইসরায়েলকে গাজায় এনজিওর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। বিস্ফোরণে কাঁপল কারাকাস, অভিযোগ যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার হবে, আর হামলা হবে না। ইরানের সঙ্গে যুদ্ধের আশঙ্কা, সেনা প্রস্তুতি জোরদার ইসরায়েলের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। সবশেষে পূর্ব ইউরোপের রণক্ষেত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, খেরসানে ইউক্রেনের এক ভয়াবহ হামলায় ২৭ জন নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এই ঘটনাটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান ভয়াবহতাকে আবারও সামনে নিয়ে এসেছে। রাশিয়ান কর্তৃপক্ষের মতে, ইউক্রেনীয় বাহিনী বেসামরিক এলাকা লক্ষ্য করে মিসাইল এবং আর্টিলারি হামলা চালিয়েছে, যার ফলে একটি মার্কেট এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় রুশ নিযুক্ত প্রশাসন এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে যে নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই নির্দিষ্ট সংখ্যার সত্যতা স্বীকার করা না হলেও তারা বরাবরই বলে আসছে যে তাদের লক্ষ্য কেবল রাশিয়ান সামরিক স্থাপনা এবং দখলদার বাহিনীর অবস্থান। খেরসন অঞ্চলটি যুদ্ধের শুরু থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ক্রিমিয়ার সঙ্গে স্থলপথের সংযোগকারী। দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও ইউক্রেন এটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। এই হামলায় যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা নিয়ে সামরিক বিশ্লেষকরা গবেষণা করছেন। ধারণা করা হচ্ছে পশ্চিমা বিশ্বের সরবরাহ করা দূরপাল্লার কোনো হাতিয়ার এতে ব্যবহার হয়ে থাকতে পারে। যুদ্ধের এই পর্যায়ে এসে বেসামরিক মানুষের প্রাণহানি উভয় পক্ষের জন্যই একটি বড় ট্র্যাজেডি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ধ্বংসস্তূপের নিচে মানুষকে আর্তনাদ করতে দেখা গেছে, যা যুদ্ধের নিষ্ঠুর রূপকে প্রকট করে তোলে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উভয় পক্ষকেই ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা না চালানোর আহ্বান জানালেও যুদ্ধের ময়দানে সেই নিয়ম খুব কমই মানা হচ্ছে। এই ঘটনায় রাশিয়ার ভেতরেও বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তারা এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে, যা সংঘাতকে আরও উস্কে দিতে পারে। আমাদের দর্শকরা নিশ্চয়ই জানেন, যুদ্ধে সবসময় সত্যটা ধোঁয়াশায় ঢাকা থাকে, তাই উভয় পক্ষের দাবি যাচাই করা কঠিন। তবে ২৭ জন মানুষের মৃত্যু কোনো পরিসংখ্যান নয়, এটি মানবতার পরাজয়। আমরা আশা করি দ্রুত এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটবে। আজকের সংবাদ বিশ্লেষণ এ পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে, কারণ ইরানের সঙ্গে যুদ্ধের এক প্রবল আশঙ্কা তৈরি হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সেনাবাহিনী তাদের প্রস্তুতি নজিরবিহীনভাবে জোরদার করেছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা যে মাত্রায় পৌঁছেছে তা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। আর এই পরিস্থিতি কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং মাঠ পর্যায়েও এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের রিজার্ভ ফোর্সের একটা বড় অংশকে তলব করেছে এবং উত্তর ও দক্ষিণ সীমান্তে সামরিক মহড়া বাড়িয়ে দিয়েছে, যা একটি বড় সংঘাতের স্পষ্ট ইঙ্গিত বহন করে। স্থানীয় সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে যে ইরান তাদের মিসাইল এবং ড্রোন কর্মসূচির গতি বাড়িয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইসরায়েল সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা তাদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত এবং এই প্রস্তুতির অংশ হিসেবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সাধারণ জনগণের মধ্যেও এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। অনেকেই তাদের জরুরি রসদ ও নিরাপদ আশ্রয়ের খোঁজ খবর নিতে শুরু করেছেন। বিশ্ব নেতারা অবশ্য দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানাচ্ছেন, কারণ এই অঞ্চলে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের তেল সরবরাহ এবং অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।
আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ কূটনৈতিক চ্যানেলে উত্তেজনা কমানোর চেষ্টা করলেও মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তারা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রবক্সিদের কর্মকাণ্ডকে আর ছাড় দিতে রাজি নন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগে, আসলেই কি আমরা আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, নাকি এটি কেবলই রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল? আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে পারেন। তবে যুদ্ধের এই দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেটে পতন এবং তেলের দাম বৃদ্ধির আশঙ্কাও অর্থনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, যদি সংঘাত শুরু হয় তবে তা হবে হাইব্রিড যুদ্ধ, যেখানে সাইবার অ্যাটাক থেকে শুরু করে প্রিসিশন মিসাইল স্ট্রাইক সবই ব্যবহৃত হবে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগ আরও গভীর হয়েছে। বিশেষ করে ইসরায়েল কর্তৃক গাজায় কর্মরত বিভিন্ন এনজিও বা বেসরকারি সাহায্য সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি সরাসরি ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যেন অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, কারণ গাজার সাধারণ মানুষ বর্তমানে খাদ্য, চিকিৎসা এবং আশ্রয়ের তীব্র সংকটে ভুগছে এবং এই এনজিওগুলোই সেখানে একমাত্র হাসার আলো হিসেবে কাজ করছে। জাতিসংঘ মহাসচিবের এই বিবৃতির পেছনে রয়েছে মাঠ পর্যায়ের ভয়াবহ সব রিপোর্ট, যেখানে দেখা যাচ্ছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো কাজ করতে না পারায় ত্রাণবাহী ট্রাক সীমান্তে আটকে আছে এবং ভেতরে থাকা লক্ষ লক্ষ শিশু ও নারী চরম মানবেতর জীবনযাপন করছে। গুতেরেস তার বক্তব্যে আন্তর্জাতিক মানবিক আইনের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, যেখানে যুদ্ধকালীন সময়েও বেসামরিক নাগরিকদের কাছে ত্রাণ পৌঁছানোর অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এনজিওগুলোর উপর এই নিষেধাজ্ঞা আসলে একটি বড় কূটনৈতিক চাল হতে পারে, কিন্তু এর ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ, যারা রাজনীতির জটিল সমীকরণ বোঝে না, শুধু দুমুঠো খাবার চায়। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা দেশগুলো জাতিসংঘের এই আহ্বানের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তারা বলছে যে ত্রাণকর্মীদের নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, কিছু এনজিওর কার্যক্রম তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং হামাসের সঙ্গে এদের গোপন যোগাযোগ থাকতে পারে, যদিও এর সপক্ষে তারা জনসমক্ষে বড় কোনো প্রমাণ হাজির করেনি। বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদেও উত্তপ্ত বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে বিশেষ করে স্বাস্থ্য খাতে বিপর্যয় নেমে এসেছে, কারণ অনেক হাসপাতাল এবং ক্লিনিক বিদেশি এনজিওর সহায়তায় চলত। এখন যদি দ্রুত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, তবে মহামারী এবং দুর্ভিক্ষের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমাদের দর্শকদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, এই একবিংশ শতাব্দীতে এসেও কেন মানুষের মৌলিক অধিকার নিয়ে এমন দড়ি টানাটানি হবে? আসলে ভূরাজনীতির নিষ্ঠুর খেলায় মানবিকতা অনেক সময়ই গৌণ হয়ে পড়ে। তবে জাতিসংঘের এই কঠোর অবস্থান ইসরায়েলের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ইসরায়েল এই সিদ্ধান্ত পরিবর্তন করবে? আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাস কেঁপে উঠেছে এক ভয়াবহ বিস্ফোরণে, আর এই ঘটনার পরপরই দেশটির সরকার অভিযোগের আঙুল তুলেছে সরাসরি যুক্তরাষ্ট্রের দিকে। কারাকাসের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে এই বিস্ফোরণ ঘটার ফলে শহরের বিশাল একটি অংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসন দাবি করছে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত নাশকতা বা স্যাবোটাজ, যার পেছনে রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং তাদের স্থানীয় দোসররা। সরকারের মুখপাত্ররা বলছেন, ভেনেজুয়েলার তেল সম্পদ এবং বর্তমান সরকারের স্থিতিশীলতা নষ্ট করতেই নির্বাচনের আগে এমন অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না এলেও অতীতে তারা এমন অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছে এবং ভেনেজুয়েলার এই অবস্থাকে তাদের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা ও দুর্নীতির ফল বলে অভিহিত করেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ এত বিকট ছিল যে কয়েক কিলোমিটার দূরের ভবনের জানালার কাঁচ পর্যন্ত ভেঙে পড়েছে এবং মানুষজন আতঙ্কে রাস্তায় নেমে আসে।
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের তিক্ত সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাবে। ভেনেজুয়েলায় এর আগেও ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে এবং প্রতিবারই সরকারের জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছে, কিন্তু বিরোধীরা বলছেন যে রক্ষণাবেক্ষণের অভাবেই দেশের অবকাঠামো ভেঙে পড়ছে। এই বিস্ফোরণকে কেন্দ্র করে কারাকাসের রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সরকার সমর্থকদের ও বিরোধীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি আন্তর্জাতিক মহলেও বেশ আলোচনার জন্ম দিয়েছে, কারণ ভেনেজুয়েলার তেল ভাণ্ডার এবং তাদের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই বিস্ফোরণ কি আসলেই নাশকতা নাকি বছরের পর বছর ধরে অবহেলার ফল, তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে, কিন্তু দিন শেষে সাধারণ মানুষকেই এই অস্থিতিশীলতার মূল্য দিতে হচ্ছে। আপনাদের কি মনে হয় এই অভিযোগের সত্যতা কতটুকু? এরই মধ্যে আরেকটি বড় খবর সামনে এসেছে, যা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে এক নতুন নজির স্থাপন করতে পারে। যুক্তরাষ্ট্রের আদালতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচারের প্রক্রিয়া নিয়ে আলোচনা, এবং একই সাথে একটি চমকপ্রদ দাবি যে আর হামলা হবে না। বিষয়টি একটু বিস্তারিত ভেঙে বলা যাক। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার এবং দুর্নীতির অভিযোগে মামলা পরিচালনা করে আসছে, কিন্তু একটি দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিচার বিনদেশী আদালতে হওয়া নিয়ে আন্তর্জাতিক আইনে অনেক জটিলতা রয়েছে। তবে সম্প্রতি মার্কিন প্রশাসনের কিছু পদক্ষেপে মনে হচ্ছে তারা এই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। অন্যদিকে আর হামলা হবে না বা ভেনেজুয়েলার ওপর নতুন করে কোনো সামরিক বা গোপন হামলার পরিকল্পনা নেই, এমন একটি আশ্বাস বা সমঝোতার কথাও কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে। এটি হতে পারে একটি গোপন ডিল বা চুক্তির অংশ, যেখানে মাদুরো হয়তো কিছু শর্ত মেনে নিয়েছেন বা যুক্তরাষ্ট্র তাদের কৌশল পরিবর্তন করছে। বিশ্লেষকরা এই পরিস্থিতিকে গাজর ও লাঠি বা ক্যারেট অ্যান্ড স্টিক নীতির সঙ্গে তুলনা করছেন, অর্থাৎ একদিকে বিচারের ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করা, অন্যদিকে হামলার ভয় কমিয়ে আলোচনার টেবিলে আনা। মাদুরো অবশ্য বরাবরই যুক্তরাষ্ট্রের এই আইনি প্রক্রিয়াকে তার দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ভেনেজুয়েলার জনগণ কখনোই বিদেশি কোনো আদালতের রায় মেনে নেবে না। কিন্তু পর্দার আড়ালে কি ঘটছে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। হতে পারে আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাদুরো কিছুটা নমনীয় হচ্ছেন, অথবা যুক্তরাষ্ট্র তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। তবে যুক্তরাষ্ট্রের আদালতে যদি সত্যিই মাদুরোর বিচার শুরু হয়, তবে তা ল্যাটিন আমেরিকার রাজনীতিতে এক বড় ভূমিকম্প সৃষ্টি করবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, একজন রাষ্ট্রপ্রধানের ইমিউনিটি বা দায়মুক্তি থাকে, কিন্তু মাদক পাচারের মতো গুরুতর অপরাধে সেই ইমিউনিটি কাজ করবে কিনা তা নিয়ে তর্ক রয়েছে। পুরো বিষয়টি এখন একটি আইনি ও রাজনৈতিক দাবার চালে পরিণত হয়েছে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতিতে আগ্রহী, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘটনার গুরুত্ব কতখানি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়।